আজ আমরা এই ভিডিওতে এই যে আমাদের সম্বন্ধ অপেক্ষক চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টার 2C, সেই 2Cর অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী এই 6 দাগ থেকে আমরা প্রবলেমগুলো করব। আগের ভিডিওতে আমরা এই 5 দাগ পর্যন্ত প্রবলেমগুলো আলোচনা করেছিলাম। এই 6 দাগ থেকে বাকি প্রবলেমগুলো আমরা আজ করছি। দেখো 6 দাগে কি বলেছে, যে মনে করো এ একটা সেট দেওয়া আছে, বি একটা সেট দেওয়া আছে এবং এফ সাজ দ্যাট এ টেন্ডস টু বি অপেক্ষক এফ এক্স সমান 6 - 4x দ্বারা ও জি সাজ দ্যাট এফ টেন্ডস টু বি অপেক্ষক জি এক্স সমান x² - 5x + 6 দ্বারা সংজ্ঞাত। এগুলো সংজ্ঞাত বলে দেওয়া আছে। আমাকে দেখাতে হবে এফ সমান জি কিনা যুক্তিসহ বল। তাহলে দুটো যখন আলাদা অপেক্ষক এফ এক্স আর জি এক্স দেওয়া আছে, এই দুটো অপেক্ষক সমান হওয়ার শর্ত কি না, দুটোর ক্ষেত্র সমান হতে হবে এবং প্রত্যেক এক্সের জন্য এফ অফ এক্সের ভ্যালু যা হবে জি এক্সের ভ্যালু যেন তাই হয়। এই দুটো কন্ডিশান বা শর্ত মেনে চললে তখন এফ সমান জি বলতে পারি। তাহলে এখানে দেখো, যেহেতু আমার জি সাজ দ্যাট এ টেন্ডস টু বি আর এফ সাজ দ্যাট এ টেন্ডস টু বি, এই দুটো থেকে আমরা বলতে পারছি, দেখো এফের ক্ষেত্র এখানে কি এ আর জি এরও ক্ষেত্র এ, তাহলে ক্ষেত্র দুটো সেম। যেহেতু ক্ষেত্র দুটো সেম হচ্ছে, তাহলে আমি এখান থেকে কি বলতে পারবো, যে 1 নম্বর কন্ডিশান শর্ত মেনে চললো। এবার দ্বিতীয়টা আমাকে দেখতে হবে। তাহলে দেখো এটা কেমন করা হচ্ছে। ছয়টা এ সেটটা কী দেওয়া আছে, এ সেট হচ্ছে 0,1 আর বি সেট দেওয়া আছে 2,6। এখন বলা আছে এফ সাজ দ্যাট এ টেন্ডস টু বি, আর যেখানে এফ এক্স সমান 6 - 4x, আর জি সাজ দ্যাট এ টেন্ডস টু বি, আর এখানে জি এক্স সমান x² - 5x + 6, এই দুটো দেওয়া আছে। তাহলে আমি যদি একটা ছকের মতন করে নিই, ছক নাও করতে পারো, কোনো অসুবিধা নেই, এমনি এমনি প্রত্যেকটা এফ অফ 1-এর মান বের করব, এফ অফ 0-র মান বের করব, আর এফ অফ জি অফ 0 বের করব, আর এফ অফ 1 জি অফ 1, এইভাবে প্রত্যেকটা বের করে আমরা দেখে নিতে পারি। নাহলে আমরা এইভাবে করতে পারি, ধরো আমি এক্স, এটা ক্ষেত্রর ঘর, এটা ক্ষেত্র, আর এটা হচ্ছে এফ এক্স, আর এটা হচ্ছে জি এক্স, এইভাবে। এবার ক্ষেত্র এক্স এর ঘর, এর মানে হয়তো 0 বসালাম, 0 বসালে এফ অফ 0, এফ অফ 0 কী হচ্ছে দেখো, দেখো এক্স সমান 0 ধরলে তাহলে এফ অফ 0 কত হচ্ছে, এখানে 0 বসালে 6 পাচ্ছি এফ অফ 0। আর জি অফ 0, এখানে দেখো এক্সের জায়গায় 0 আর এখানে 0 বসালে এখানেও কত 6 পাচ্ছি, তাহলে এটা পেয়ে গেলাম। এবার 1 বসাবো এর এর ঘরে, এটা তো ক্ষেত্রর ঘর, এর ঘরে 1, তাহলে এক্সের মান 1 বসালে, এখানে 1 বসালে 4 একে 4, আর 6 - 4 মানে 2, এটা 2 হচ্ছে। আর এখানে 1 বসালে 1, আর এখানে 6 একে 7, আর এখানে 5 হচ্ছে, মানে এটাও 2 হচ্ছে। তাহলে আমরা এই ছকটা পেয়ে গেলাম। এভাবে ছকের সাহায্যেও দেখাতে পারো, কোনো অসুবিধা নেই। এইটা হলো, তাহলে এখান থেকে আমরা এফ কি পেলাম, এফটা কেমন হয়, এক্স কমা এফ এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এ। এখান থেকে কি পাচ্ছি, 0, কত 6, 0,6 আর 2,2। আর জি কী পাচ্ছি, জি সমান এক্স কমা জি এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এ। তাহলে এখান থেকে জি কত, 0,6, 0,6 আর 1,2, তাহলে 1,2, ও সরি এইখানটা 1,2 হবে, এখানটা 1,2। তাহলে দেখো এখানেও আমি এফ যা পেলাম, এখানেও জিও কী হলো সেম পেলাম। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এখানেও তো ক্ষেত্র আছে, আর এখানে পাল্লা আছে, এখানে ক্ষেত্র এগুলো আর পাল্লা এগুলো। তাহলে যেহেতু আমার এফ আর জি দুটোই সমান হয়ে আছে, তাহলে অতএব আমি কী বলতে পারি, অতএব এফ সমান জি, এটা আমি বলে দিতে পারি। এইভাবে ছকের সাহায্যে আমরা এইভাবে লিখে দেখিয়ে দিতে পারি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবার নেক্সট দেখো সাতেরটা কী বলেছে, যে নিচে সংজ্ঞাত প্রত্যেক অপেক্ষকের ক্ষেত্রের প্রতিবিম্ব সেট নির্ণয় করো। মানে প্রত্যেকটা 1, 2, 3, 4, 4টা দেওয়া আছে, 5টা দেওয়া আছে। এবার এইগুলো প্রত্যেকটার কী করতে হবে না, প্রতিবিম্ব সেট
প্রতিবিম্ব সেট মানে এটা ক্ষেত্র, আর এইদিকে যেটা হয় সেটা হচ্ছে প্রতিবিম্ব যেগুলো হয় সেই প্রতিবিম্বগুলোকে নিয়ে যে সেটটা তৈরি করা হবে সেই সেটগুলো আমাকে প্রত্যেকটা ক্ষেত্রে বলতে হবে। তাহলে দেখো প্রথমটা কি আছে, একেরটা যে এফ সাইজের আর টেন্ডস টু আর, মানে বাস্তব সংখ্যা সেটে বলা আছে যা সব এক্স বিলংস টু আর, এক্সটা আর এর জন্য এফ এক্স সমান কস এক্স দ্বারা সংজ্ঞাত। মানে এখানে অপেক্ষকটা এফ এক্স সমান কস এক্স আছে, তাহলে আমাকে এই যে পাল্লার ঘরে যে পদগুলো আমি পাবো সেগুলো কেমন ধরনের পদগুলো পাবো সেটা আমাকে বলতে হবে। তাহলে দেখো এটা কেমন করা হচ্ছে। তাহলে এটা বলা আছে এফ সাইজ দ্যাট আর টেন্ডস টু আর, এইটা বলা আছে। আর এক্স বিলংস টু আর এর জন্য, এক্স বিলংস টু আর এর জন্য কি হচ্ছে এফ এক্স সমান কস এক্স, এইটা দেওয়া আছে। এক্স বিলংস টু সমস্ত এক্স বিলংস টু সব এক্স বিলংস টু আর এর জন্য এফ এক্স সমান কস এক্স দেওয়া আছে। তাহলে দেখো এক্ষেত্রে আমরা কি জানি যে যখনই এক্সের মান আমি আর এর মধ্যে মানে সমস্ত বাস্তব সংখ্যার যে কোনো সংখ্যা আমি বসাই না কেন, কস এক্সের একটা রেঞ্জ আছে। মানে কস এক্সের মান সবসময় আমরা কি জানি -1 থেকে +1 পর্যন্ত হয়। মানে -1ও হবে +1ও হবে এবং -1 থেকে +1-এর ভেতরে সমস্ত মান। যদি সংখ্যা রেখা হয়, এটা যদি 0 হয়, এখানে -1 এখানে +1, তাহলে কস এক্সের মানটা এর ভেতরে সমস্ত মান -1 সহ +1 সহ সমস্ত মানটা হচ্ছে কস এক্সের মান, কস এক্সের মান। বোঝা গেল? তাহলে তাই এক্সের মান যাই হোক না কেন সবসময় এর ভেতরের মানই বোঝাবে, এর বাইরের কোনো মান হবে না কস এক্সের মান। তাই আমরা লিখতে পারি যে আমরা জানি -1 লেস ইকুয়াল টু কস এক্স লেস ইকুয়াল টু 1 ফর অল এক্স বিলংস টু আর, মানে সমস্ত আর এর জন্য আমরা কস এক্সের মানটা -1 লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু 1। তাহলে অতএব আমি এটাকে কি বলতে পারি যে -1 লেস ইকুয়াল টু কস এক্স মানেই তো এফ এক্স, তাহলে লেস ইকুয়াল টু এফ এক্স লেস ইকুয়াল টু 1। এখানে লিখতে পারি ফর অল এক্স বিলংস টু ক্যাপিটাল সমস্ত আর এর জন্য এক্স বিলংস টু আর। তাহলে এখান থেকে আমরা কী বলতে যে এফ এক্স যেটা পাচ্ছি, এফ এক্সের ভ্যালু -1 থেকে +1-এর মধ্যে সমস্ত মান পাচ্ছি। তাহলে এটাই কি হচ্ছে ওর প্রতিবিম্ব সেট। তাহলে অতএব আমি বলতে পারি যে এফ এর প্রতিবিম্ব সেট, প্রতিবিম্ব সেটকে আমরা কেমন লিখি, এফ এক্স যেটা হয় সেটা লিখি সাজ দ্যাট এক্স বিলংস টু আর, এই আকারে লেখা হয়। আর এটা কত হচ্ছে না, প্রতিবিম্ব এক্সটা হচ্ছে এফ এক্স বিলংস টু কত আর, সাজ দ্যাট -1 লেস ইকুয়াল টু এফ এক্স লেস ইকুয়াল টু 1। এটা হচ্ছে প্রতিবিম্ব সেটকে আমরা এইভাবে লিখব। কারণ এখানে তো নির্দিষ্ট কোনো সংখ্যা পাচ্ছি না, কারণ আমরা রেঞ্জ পাচ্ছি, মানে যে -1 থেকে +1-এর ভিতরে সমস্ত মান। তাহলে কত মান হয়, অসংখ্য মান হয়, সমস্ত মান আমরা কি করে লিখব, ওই জন্য আমাকে এই রেঞ্জের মধ্যে এইভাবে লিখতে হয় যে এফ এক্স সেটা আর এর মধ্যে সমস্ত এফ এক্স, আর সাজ দ্যাট তার রেঞ্জটা কত, যে -1 লেস ইকুয়াল টু এফ এক্স লেস ইকুয়াল টু 1। তাহলে এই পুরোটাকেই বোঝাচ্ছে যে এফ এর প্রতিবিম্ব সেট। এবার নেক্সট দুইয়েরটা দেখো, দুইয়েরটা কি বলা আছে যে এফ সাইডে আর টেন্ডস টু, এটা বাস্তব সংখ্যা বলা আছে যা সব এক্স বিলংস টু আর এর জন্য এফ এক্স সমান কোসেক এক্স, যেখানে এক্স নট ইকুয়াল টু এন পাই আর এন বিলংস টু জেড, মানে পূর্ণ সংখ্যা সেটে বলা আছে। এখানে কোসেক এক্স দেওয়া আছে আর এখানে এই কন্ডিশনটা একটা দেওয়া আছে। তাহলে দেখো এটা কি হচ্ছে, এর প্রতিবিম্ব সেটটা কী পাচ্ছে। দেখো কোসেক এক্সের ক্ষেত্রে কোসেক এক্সের মান জানার আগে আমরা সাইন এক্সের মান জানি। সাইন এক্সের মানও কী হয়, -1 থেকে +1-এর ভেতরে এই সমস্ত মানগুলো হচ্ছে সাইন এক্সের মান। কী হচ্ছে -1 থেকে 1। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে আমরা জানি -1 লেস ইকুয়াল টু সাইন এক্স লেস ইকুয়াল টু 1 এইটা। এবার আমি যদি এটাকে 1/, করি 1/, উল্টে দেওয়া হয়, তাহলে সাইন এক্সটা কী হয়, কোসেক এক্স হয়। সাইন এক্সটা কী হয়, কোসেক। 1/, যখন করব তখন এই যে রেঞ্জ লেস ইকুয়াল টুগুলো এইগুলো কী হয়, গ্রেটার ইকুয়াল টু, মানে এগুলো চেঞ্জ হয়ে যায়, এগুলো চেঞ্জ হয়ে যায়। ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, আমি কথাই বললাম যে 2 লেস ইকুয়াল টু 3 লেস ইকুয়াল টু 4, এটা বললাম। যখন আমি 1/3 করব, তখন 1/3 এটা লেস ইকুয়াল টু কী হবে না, এটা তখন গ্রেটার ইকুয়ালস টু হয়ে যাবে, গ্রেটার ইকুয়ালস টু 1/3 গ্রেটার ইকুয়ালস টু 1/4। কারণ দেখো 1/2 বড়, তার থেকে 1/3 ছোটো, তার থেকে আবার 1/4 ছোটো। তাহলে ওই জন্য এই রেঞ্জটা যখন 1/, হয়ে যাবে, অন্যান্য হয়ে যাবে, তখন এগুলো কী হয়, চেঞ্জ হয়ে যায়, মানে লেস ইকুয়াল টু থাকলে এগুলো গ্রেটার ইকুয়ালস টু হয়ে যায়। তাহলে সেই হিসেবে আমরা এখানে কী করবো, -1 গ্রেটার ইকুয়ালস টু, এটা তখন 1/sin হয়ে যাবে। 1/sin মানে কত, কোসেক এক্স
আর গেটার ইকুয়ালস টু 1। তার মানে কোসেক এক্সের মানটা -1 থেকে ছোটো মান এবং +1 থেকে কী হয় বড় মানগুলো হবে, +1 থেকে বড় মানগুলো। আর এইটা আমাকে লিখতে হবে যে ফর অল এক্স বিলংস টু আর মাইনাস কত n পাই সাচ দ্যাট n বিলংস টু জেড। এইটা কেন আমাকে বলতে হবে আমি বলছি। ধরো আমি কথায় বললাম n পাই বলা হলো, তো পাইটা আমাকে বাদ দিতে হবে। পায়ের n এর মান যদি 1 হয় তাহলে শুধু পাই, n এর মান 2 হলে 2 পাই 3 পাই, এগুলো বাদ দিতে হবে। কেন বাদ দিতে হচ্ছে? যখন আমার কি হচ্ছে কোসেক এক্স মানে কত 1/sin x। এবার এক্সের মান যখন ধরো এই আর সেটের মধ্যে যে আর সেটটা কী হয় -ইনফিনিটিভ থেকে +ইনফিনিটিভের মধ্যে, তার মধ্যে পাই 2 পাই 3 পাই সমস্ত মান আছে। তাহলে আর সেটের মধ্যে যদি আমি পাই ধরে নিই, এই আর সেটের মধ্যে ধরো পাই আছে, তাহলে সাইন পাই মান কত 0, তাহলে 1/0 মানে অ্যাকচুয়ালি কোসেক এক্সের মান কত 1/0 মানে ইনফিনিটি, অসংজ্ঞাত হয়ে যাচ্ছে। ওর জন্য নিচে 0 হয়ে যাচ্ছে, অসংজ্ঞাত। এই ওই জন্য যত পাই এর মান, শুধু এন এর মান 1 ধরলে পাই হচ্ছে, যখন 2 পাই হবে 2 ধরলে 2 পাই হবে, 3 ধরলে 3 পাই, সমস্ত এখন পাইয়ের জন্য কী হবে নিচটা 0 হয়ে যাচ্ছে। তার মানে কোসেক এক্স অসংজ্ঞাত হয়ে যাচ্ছে। তাহলে পাইয়ের যতগুলো মান হবে সমস্ত মানগুলো ওই আর সেট থেকে বাদ দিতে হবে। তাই আমরা লিখলাম যে ফর অল এক্স বিলংস টু আর মাইনাস n পাই সাচ দ্যাট n বিলংস টু জেড। বুঝা গেল? তাহলে এইভাবে আমরা লিখতে পারছি। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, দুটো ভাগে ভাগ করে দিতে পারি। অতএব এই যে মানটা -1 কোসেক এক্সের মানটা -1-এর থেকে বড়। ধরো আমি যদি সংখ্যা রেখা টানি, এটা 0, এটা -1, এটা +1, তাহলে -1-এর থেকে বড় মান কোসেক এক্সের মানটা কি হচ্ছে না -1-এর থেকে, না -1-এর থেকে বড় নয়, -1 লেস ইকুয়াল টু কোসেক এক্স, -1-এর থেকে ছোটো, -1 সহ আর -1-এর থেকে ছোটো মানে কোন দিকের মান, এই দিকের মানটা বোঝায়, মানে -ইনফিনিটিভ পর্যন্ত। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে -ইনফিনিটিভ লেস এক্স, কারণ -ইনফিনিটিভ লেস ইকুয়াল টু হবে না, বাস্তব সংখ্যার সঙ্গে ইকুয়াল টু হয় না, তাহলে লেস এক্স আর কি লেস ইকুয়াল টু -1। এইটা হয়তো কোসেক এক্সের একটা মান। অথবা এইখান থেকে 1 কোসেক এক্সটা গেটার ইকুয়ালস টু 1 মানে কোসেক এক্সটা 1-এর থেকে বড়, +1-এর থেকে বড় মানে কোনটা, এই দিকের মানগুলো। এই দিকের মানগুলো কত পর্যন্ত, +ইনফিনিটি পর্যন্ত। তাহলে এখানে আমরা লিখতে পারবো যে 1 লেস ইকুয়াল টু কোসেক এক্স আর লেস দেন ইনফিনিটি। এটাকে এক্স না লিখে এটাকে কোসেক এক্স লিখবো, COSEC কোসেক এক্স। এই জায়গাটা মাঝে কত কোসেক এক্স থাকবে। তাহলে একটা রেঞ্জ হচ্ছে -ইনফিনিটিভ থেকে -1 পর্যন্ত কোসেক এক্সের মান, আর একটা +1 থেকে +ইনফিনিটিভ পর্যন্ত, এটা হচ্ছে কোসেক এক্সের মান। তাহলে এই দুটোকে আমি কি লিখতে পারি, এই দুটোকে আমরা লিখতে পারি, এই দুটো কি ইমপ্লাই করছে না মড অফ কোসেক এক্স এটা গেটার ইকুয়ালস টু 1। মানে কোসেক এক্সের মানটা দেখো, যখন আমি এইখানের মান ধরবো ধরো -2, এটা তো কোসেক এক্সের মান, তাহলে -2 এর যখন মড নেব তখন 2 হচ্ছে, সেটা কি গেটার ইকুয়ালস টু 1-এর থেকে বড়। আবার এইখানে যখন আমি কোনো মান দেবো ধরো 10, মড 10 নিল সেটাও 10 1-এর থেকে বড়। তার মানে কোসেক এক্সের মানটা সবসময় মড যদি নিয়ে নিই, মডের মানটা গেটার ইকুয়ালস টু 1-এর থেকে বড় হয়ে যাবে সমস্ত মানগুলো। তাহলে অতএব আমি এখান থেকে লিখতে পারি, এখান থেকে আর একটা কোসেক এক্স মানে কি এফএক্স, কোসেক এক্স মানে কি দেওয়া ছিল এফএক্স দেওয়া ছিল, তাহলে এটার জায়গায় আমি মড অফ এফএক্স গেটার ইকুয়ালস টু 1, তাহলে এফএক্সের ভ্যালুটা মড অফ এফএক্সের ভ্যালুটা কত 1-এর থেকে বড় হচ্ছে। তাহলে অতএব আমি লিখতে পারি এফ এর প্রতিবিম্ব সেট সমান, এটাকে আমরা কি লিখি এফএক্স সাচ দ্যাট এক্স বিলংস টু আর, এইভাবে লেখা হয়। তাহলে সমান এফ অফ এক্স বিলংস টু আর সাচ দ্যাট মড অফ এফএক্স গেটার ইকুয়ালস টু 1। তার মানে এফএক্সের ভ্যালু যেগুলো হবে সেগুলো সমস্ত কী হবে 1-এর থেকে বড় হয়ে যাবে। সমস্ত 1-এর থেকে যেই সব বড় মানগুলো পাবো, 1-এর থেকে সমস্ত বড় মানগুলোই হচ্ছে কি না এই এফের প্রতিবিম্ব সেট। সে এই দিকের সমস্ত মান হতে পারে -ইনফিনিটিভের আগে পর্যন্ত, আর এই দিকের সমস্ত মান ওই এইটার সাহায্যে বোঝাচ্ছে, তাই এটা আমরা লিখে দিলাম, এটা হচ্ছে কি প্রতিবিম্ব সেট। ঠিক আছে, এটা বলা হচ্ছে এফ সাইজের আর টেন্ডস টু আর, যা সব এক্স বিলংস টু আর এর জন্য এফ এক্স সমান tan x দ্বারা সংজ্ঞাত। মানে এখানে এফ এক্স সমান tan x বলা আছে, সেক্ষেত্রে দেখো কী হচ্ছে।
ট্যান এক্স, এই অপেক্ষকটি আমরা লিখতে পারি, এই অপেক্ষকটি সংজ্ঞাত হবে যদি কি হয় না এক্স বিলংস টু আর মাইনাস, এটা হবে 2n+1 ইন্টু π/2 সাইজ দ্যাট n বিলংস টু জেড। এইটার জন্য মানে এক্সটা কোথা থেকে নিতে হবে না আর থেকেই নেওয়া হচ্ছে, কিন্তু আর এর মধ্যে এই পদগুলো বাদ থাকবে। এই পদগুলো মানে π/2 যুক্ত পদগুলো, π/2 যুক্ত পদগুলো হচ্ছে আর এর মধ্যে থেকে বাদ যাবে। কেন π/2? কারণ ট্যান π/2 হচ্ছে অসংজ্ঞাত হয়ে যায়, মানে সাইন বাই কস। ট্যান মানে কি হয় সাইন বাই কস, আর কস π/2 এর মান হচ্ছে 0। কস π/2 মান 0, সাইন π/2 1, কিন্তু কস π/2 0, আর নিচে 0 হয়ে গেলো অসংজ্ঞাত। সেই হিসেবে π/2 যত মান আসবে সেই সমস্ত মানগুলো এই আর থেকে বাদ দেওয়ার পর সেই এক্সের মানটা যদি আমি এখানে বসাই তখন সেটা সংজ্ঞাত হবে। কিন্তু ডাইরেক্ট টোটালটা আর বলে দিলে কিন্তু হবে না, এই মানগুলোকে আমাকে বাদ দিতে হবে। তাই আমরা লিখলাম। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, তাহলে ট্যান এক্সের মানটা তাহলে কার মধ্যে থাকবে? ট্যান এক্সের মানটা হচ্ছে -∞, লেস ট্যান এক্স আর লেস ইনফিনিটিভ ফর অল এক্স বিলংস টু কার মধ্যে? আর মাইনাস, এটা হবে 2n+1 ইন্টু π/2 সাজ দ্যাট n বিলংস টু জেড, এর মধ্যে থাকবে ট্যান এক্সের মানটা। বুঝতে পারলো? -∞ থেকে +∞এর মধ্যে সমস্ত মানগুলোই হচ্ছে ট্যান এক্সের মান হবে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? অতএব এফ এর প্রতিবিম্ব সেট কি হচ্ছে না এফ এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু আর মাইনাস 2n+1 ইন্টু π/2 n বিলংস টু জেড সমান, আর -∞ থেকে কি হয় +∞, এটাই তো কি আর সেট, মানে বাস্তব সংখ্যা সেট। এটাকে আমরা বাস্তব সংখ্যা ক্যাপিটাল আর দিয়েও লিখে দিতে পারি, কারণ এটাই কি হবে যে -∞ থেকে +∞, +∞ বাস্তব সংখ্যারই সেট হয়, সমস্ত বাস্তব সংখ্যা আছে, তাহলে সেটা আমরা ক্যাপিটাল আর দিয়ে লিখতে পারি। বোঝা গেল? এই হবে। আর এইখানে একটা আগের প্রবলেমে আমরা এখানে এফএক্সের মানটা আর না লিখে আর মাইনাস কত, কারণ ওইখানে এই পদগুলো বাদ যাচ্ছিল, এইখানটা হয়ে যাবে। এইখানটা যে রেঞ্জটা ছিল আর মাইনাস কত, এক্স বিলংস টু আর মাইনাস n পাই সাজ দ্যাট n বিলংস টু জেড, এই কথাটা এখানে একটু বলে দিলে ভালো হয়। ঠিক আছে, কিন্তু এইখানে হবে না, কারণ এইটা এফএক্সের মানটা বিলংস টু আর, সেটা আর এর মধ্যে থাকবে এফএক্সের মানগুলো, কিন্তু যখন আমরা এক্সের মানটা যখন আমি ধরবো তখন ওইটাকে আমাকে বাদ দিতে হবে, তাই এখানে এটা একটু লিখে দিলে ভালো। ঠিক আছে, যেমন এই হিসাবে এটাও লেখা হয়েছে, তাহলে সেখান থেকে এটা হয়েছে। এবার নেক্সট দেখো চারেরটা বলেছে জি সাইজের আর টেন্ডস টু আর, সব এক্স বিলংস টু আর এর জন্য কি বলছে জি এক্স সমান x² + 3 দ্বারা সংজ্ঞাত, এইটা আমাকে বলে দেওয়া আছে। তাহলে সেখানে আমাকে বলতে হবে যে এর প্রতিবিম্ব সেটটা কী হচ্ছে। চারটা দেখো জি এক্সটা কী দেওয়া আছে, জি এক্স দেওয়া আছে যে x² + 3, এইটা x² + 3, আর হচ্ছে বলা আছে সব এক্স বিলংস টু আর এর জন্য, ফর অল এক্স বিলংস টু আর এর জন্য এটা দেওয়া আছে। তাহলে আমাকে দেখা দেবে প্রতিবিম্ব সেট। তাহলে এইখান থেকে দেখে আমি একটা জিনিস বুঝতে পারছি যে প্রতিবিম্ব সেটের মধ্যে, মানে এইটা যদি আর হয় এটাও যদি আর হয়, এটা প্রতিবিম্ব সেট। তো এইখানে যে সমস্ত মানগুলো এক্সের, এইখানে এক্সের মান যাই হোক না কেন, এইখানে সমস্ত মানগুলো থেকে পজিটিভ মান পাবো। মানে এখানে আমরা লিখতে পারি যে স্পষ্টতই কি হচ্ছে না x² গ্রেটার ইকুয়ালস টু 0, মানে আর এর মান 0 ধরলে তো 0 হবে, আর 0 বাদে তুমি যাই মান ধরো না কেন এখানে এক্সের মধ্যে, আর এর মধ্যে এক্সের মান তুমি সবসময় এই ঘরে সবসময় ধনাত্মক মান পাবে। ওই জন্য x² গ্রেটার ইকুয়ালস টু 0, কারণ যেহেতু স্কোয়ার আছে এটার। তাহলে এখান থেকে এটা কি আমি লিখতে পারি ফর অল এক্স বিলংস টু আর, এটার জন্য আমি লিখতে পারি। এখান থেকে কি ইমপ্লাই করছে, আর যদি আমি উভয় পক্ষে 3 যোগ করে দিই, তাহলে এখানে যদি 3 আছে তাহলে x² + 3 এটা গ্রেটার ইকুয়ালস টু 3 হয়ে যাচ্ছে, আর x² + 3 মানে gx। তাহলে এখান থেকে আমি লিখতে পারলাম যে gxটা গ্রেটার ইকুয়ালস টু 3 ফর অল এক্স বিলংস টু আর, সমস্ত এক্স বিলংস টু আর এর জন্য gxটা 3-এর থেকে বড় হচ্ছে। তাহলে এইখানে যে সমস্ত মানগুলো আমি কত 3-এর থেকে বড় মান পাবো,
তিনের থেকে বড় মানে কত, 3 4 সমান আছে, 3 4 5 6 করে ইনফিনিটি পর্যন্ত। শুধু 3 4 নয়, 3 4-এর মধ্যেও অসংখ্য মান আছে, মূলদ অমূলদ রেশনাল নাম্বার সমস্ত কিছু, সেইগুলো সমস্ত কিছুই হবে এই আর এর মধ্যে জি এক্স এর মান। তাহলে এখান থেকে আমি লিখতে পারি অতএব জি এর প্রতিবিম্ব সেট সেটাকে আমরা কেমন লিখি, জি এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু আর, এই আকারে লেখা হয়, সমান এটা জি এক্স হবে। আর জি এক্সের মানটা কি, সমস্ত মান আর এর মধ্যে থাকবে, সমস্ত মান আর এর মধ্যে, এবং সাইজ দ্যাট কেমন না জি এক্সটা, না জি এক্স গ্রেটার ইকুয়ালস টু 3, জি এক্সটা 3-এর থেকে বড়, মানে এইখানে আর এর মধ্যে থাকছে ওই জন্য জি এক্সটা গ্রেটার দেন বিলংস টু 3 আর হলো, কিন্তু জি এক্সটা কেমন হবে, জি এক্সটা সমস্ত মানগুলো 3-এর থেকে বড়, 3 হবে, 3-এর থেকে বড় সমস্ত মানগুলো হবে, জি এক্স গ্রেটার ইকুয়ালস টু 3 সমস্ত মানগুলো। বোঝা গেল? এবার নেক্সট দেখো পাঁচেরটা বলেছে এইচ সাইজের আর প্লাস টেন্স টু আর, যা সব এক্স বিলংস টু আর প্লাস এর জন্য এইচ এক্স মান লগ ই এক্স দ্বারা সংজ্ঞাত। আর প্লাস মানে ধনাত্মক মানগুলো নিতে হবে, কারণ লগের ভেতরে মাইনাস মান নিলে সেটা কি হয়ে যায়, মানে অসংজ্ঞাত হয়ে যাচ্ছে, ওই জন্য আমরা এটা আমরা লগের ক্ষেত্রে জানতাম, সেই জন্যে ওই জন্য আর প্লাস মানে সমস্ত ধনাত্মক মান থেকে যে কোনো বাস্তব সংখ্যার মানে এটা দেওয়া আছে এইচ এক্সটা। তাহলে এক্ষেত্রে এই এখানে আর প্লাস ধনাত্মক বাস্তব সেট বলে দেওয়া আছে, যাই হোক, তাহলে এক্ষেত্রে প্রতিবিম্ব সেটটা কী হচ্ছে আমি দেখব। এখান থেকে কী বলা আছে, এক্স বিলংস টু আর প্লাস বলা আছে, তাহলে অতএব আমি কি বলতে পারি, এক্সটা কত, 0 লেস দেন এক্স লেস দেন ইনফিনিটি, তাহলে এক্সের মানটা 0-এর থেকে বড় এবং ইনফিনিটি পর্যন্ত সমস্ত মান। তাহলে এখানে আমি বলতে পারি যে 0 লেস এক্স লেস 1 হলে কি হচ্ছে, 0 লেস এক্স লেস 1 যদি হয়, তাহলে লগ এক্সের মানটা কি হবে, লগ এক্সের মানটা মাইনাস ইনফিনিটিভ লেস লগ ই বেস এক্স লস লেস 0 হবে, মানে লগ 1-এ 0 হয় আর লগ 0-তে মাইনাস ইনফিনিটিভ হয়, মানে এক্সের মান যদি আমি 0 বসাই, এই যে 0, তাহলে সেটা মাইনাস ইনফিনিটিভ হয়, আর 1 বসালে 0 হয়। তাহলে যেহেতু এই দুটোকে বাদ দেওয়া হয়েছে, তাহলে এই দুটোর মাঝের মান, তো ওই জন্য মাইনাস ইনফিনিটিভ লেস লগ ই বেস এক্স আর লেস কত 0, এর ভেতরে সমস্ত মানগুলো লগ এক্সের মান। বুঝতে গেল? এবার যদি 1 থেকে ইনফিনিটি পর্যন্ত ধরা হয়, 1 লেস এক্স লেস ইনফিনিটি, দুটো পার্টে ভাগ করলাম, একটা 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, তাকে 0 থেকে 1 পর্যন্ত একটা পার্টে ভাগ করলাম, আর 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, কারণ এই দুটো মানগুলো আমরা এইভাবে দিচ্ছে বলে আমরা এটা লিখলি, হলে লগ 1 কি হচ্ছে 0, তাহলে 0 এটা লেস ইকুয়াল টু ধরা আছে, এখানে 1-এর মানটা আমরা ইকুয়াল টু ধরবো, এখানে ধরিনি, এখানে ধরছি ইকুয়াল টু, তাহলে ইকুয়াল টু হলে 0 লেস ইকুয়াল টু লগ ই বেস এক্স, আর লেস দেন কী হয়ে যাবে, ইনফিনিটিভ হচ্ছে লগ ইনফিনিটিভের মান কী হয়, সবসময় ইনফিনিটিভ হয়, তাহলে ইনফিনিটিভ হয়ে গেল। তাহলে বোঝা গেলো? তাহলে এই রেঞ্জের মধ্যে পাচ্ছি। তাহলে এখান থেকে কি ইমপ্লাই করছে, এখান থেকে ইমপ্লাই করছে যে এই যে মানটা, এটা মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত, আবার 0 থেকে কত ইনফিনিটি পর্যন্ত, তাহলে এইটা একসঙ্গে যদি লেখা হয়, একসঙ্গে লিখলে কী হবে, মাইনাস ইনফিনিটিভ লেস লগ ই বেস এক্স আর লেস ইনফিনিটিভ ফর অল এক্স বিলংস টু কত আর প্লাস, আর এর মানটা, এক্সের মানটা কত 0 থেকে 1 পর্যন্ত সমস্ত মান, আর 1 থেকে ইনফিনিটি 1কেও নেওয়া হয়েছে, তার মানে কি 0 থেকে সমস্ত মানগুলো ইনফিনিটি পর্যন্ত, ওই জন্য সেটা কি আর প্লাস হয়ে গেল। তাহলে এটা হচ্ছে, এখান থেকে আমরা এটা কি লিখতে পারি, অতএব বা এটা ইমপ্লাই করছে যে মাইনাস ইনফিনিটি লেস, এইটা মানে এইচ এক্স আর লেস কত ইনফিনিটিভ এইটা, আর এইটা কার রেঞ্জ, এইটা বাস্তব সংখ্যা সেটের রেঞ্জ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে অতএব এইচের প্রতিবিম্ব সেট সমান এইচ এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু আর প্লাস সমান কি আর লিখে দিতে পারি, কারণ মাইনাস ইনফিনিটিভ থেকে প্লাস ইনফিনিটিভ পর্যন্ত এইচ এক্সের সমস্ত মানগুলো আমরা পাবো, এইচ এক্সের মানগুলো এর রেঞ্জের মধ্যে, তাই আমরা আর লিখে দিলাম। ঠিক আছে, এবার নেক্সট দেখো কি বলেছি, যে দেখাও যে এফ সমান একটা চিত্রণ দ্বারা একটি অপেক্ষক সংঘাতে, মানে একটা অপেক্ষক বলে দেওয়া আছে, যদি চিত্রণটি এফ এক্স সমান পি এক্স প্লাস কিউ দ্বারা প্রদত্ত হয়, যদি এই
চিত্রটা তো দেওয়া নেই, শুধু জাস্ট এফের ভ্যালুগুলো দেওয়া আছে, ক্রমিত জোড়গুলো। এখানে বলছে যদি চিত্রণটি এফ এক্স সমান পি এক্স প্লাস কিউ দ্বারা প্রদত্ত হয় তবে পি ও কিউর নির্দিষ্ট মান নির্ণয় করো। জন্য পি এর কিউ এর জন্য নির্দিষ্ট মান নির্ণয় করো, পি ও কিউর মান বের করতে হবে। তাহলে দেখো এটা কেমন হচ্ছে। এখানে আমি এফটা যেটা দেওয়া আছে, দেখো 8-এরটা এফ কী দেওয়া আছে, এফ সমান কী দেওয়া আছে 1,1 -1, -5, 2,4 আর 3,7, এইটা হচ্ছে এফ দেওয়া আছে। তাহলে এই এফ দেখে আমরা বুঝতে পারবো যে এ সেটটা কেমন আর বি সেটটাও কেমন। বি সেটে অন্য পদও থাকতে পারে, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু এ সেটটা আমি পেয়ে যাচ্ছি। তাহলে স্পষ্ট এখান থেকে বলতে পারি যে স্পষ্টতই এফ একটি সম্বন্ধ যা এ সমান কী কী পদ হচ্ছে না 1, -1, 1, -1, 2, 3, 2, 3 সেট থেকে বি একটা সেট, পার্লার সেট, সেটা কত 1, -5, 2, 7, 4, 7, 1, -5, 4, 7। এছাড়াও অন্য পদ থাকতে পারে, অন্য পদ থাক কোনো অসুবিধা নেই, না থাকলেও কোনো অসুবিধা নেই, আমার দেখা যায় ওখানে। তাহলে সেটে সংজ্ঞাত, সেটে সংজ্ঞাত, এটা বলে দেওয়া ছিল সংজ্ঞাত, তাই লিখলাম। তাহলে এ সেটের প্রত্যেকটি পদ বি সেটের কোনো একটি নির্দিষ্ট পদের সাথে যুক্ত হয়েছে। তাহলে এখানে আমি লিখতে পারি যে এ সেটের প্রত্যেকটি পদ বি সেটের কোনো একটি নির্দিষ্ট পদের সাথে কি বলবো যুক্ত হয়েছে। এটা আমরা সেট যেহেতু বলা ছিল, সম্বন্ধ বলা ছিল, সেখান থেকে আমরা বলতে পারি যে যুক্ত হয়েছে। তাহলে সুতরাং কি বলতে পারি যে এ সেট থেকে বি সেটে এটা একটা কী হবে, চিত্রণ হচ্ছে। সুতরাং আমরা কি বলতে পারি যে এই অপেক্ষকটি একটি চিত্রণ হচ্ছে। সুতরাং এফ এ সেট থেকে বি সেটে একটি চিত্রণ। তাহলে যেহেতু এটা একটা চিত্রণ, তাহলে এই চিত্রণটি নিম্নরূপে তাহলে চিত্রণটি আমরা কি বলতে পারি যে, তাহলে অতএব আমরা বলতে পারি এফ অফ 1 সমান 1, কারণ 1-এর ক্ষেত্রে 1 পেয়েছি, -1-এর ক্ষেত্রে 5, এফ অফ 1 সমান 1, এফ অফ -1 সমান কত -5, আর এফ অফ 2 সমান 4, আর এফ অফ 3 সমান 7, এগুলো আমরা বলতে পারি। তাহলে এখন আমার কি দেওয়া আছে, এখন এফ অফ এক্স সমান কী দেওয়া আছে, এফ অফ এক্স সমান পি এক্স প্লাস কিউ। এখন এই শর্তগুলো এখানে বসিয়ে আমি পি আর কিউর মান বের করবো। তাহলে অতএব এফ অফ 1 সমান 1, এটা কি ইমপ্লাই করছে না, এখানে যদি 1 বসানো হয় পি প্লাস কিউ ইকুয়ালস টু 1, এটা 1 নম্বর। আবার ধরো এফ অফ -1 সমান কত -5, এখান থেকে এক্সের মান যদি -1 বসানো হয় তাহলে -p প্লাস কিউ সমানও কত -5। এবার এই দুটোকে যদি সমাধান করা হয় 1 ও 2 সমাধান করিয়া পাই, সমাধান করলে পি এর মান আমি কত পাচ্ছি 3, আর কিউর মান আমি পাচ্ছি -2। তাহলে এই দুটো সমাধান করলে আমরা পি এর মান পেয়ে যাচ্ছি 3, আর কিউর মান কত পেয়ে গেলাম, কিউর মান হচ্ছে -2। তাহলে এইভাবে আমার পি আর কিউর মান বের করতে বলেছিল, আমার হয়ে গেল। এবার নেক্সট দেখো 9টা, যে যদি এফ সমান এইটা অপেক্ষকটি এফ এক্স সমান এত নিয়মের প্রদত্ত হয় তবে এ বি সি এর জন্য নির্দিষ্ট মান নির্ণয় করো, মানে একই প্রবলেম, এবিসিটা নির্ণয় করতে হবে। তাহলে এই আগের প্রবলেমটা যেমন করা হলো এখানেও একই রকম করতে হবে। এক্ষেত্রে 3টে সমীকরণ, এবিসি যেহেতু 3টে ধ্রুবক আছে, এবিসি কনস্ট্যান্ট, এই যে এবিসি, তাহলে এখানে দুটো যেহেতু পি আর কিউ দুটো ধ্রুবক ছিল, তার জন্য আমরা কি করেছিলাম যে দুটো সমীকরণ
1 নম্বর 2 নম্বর হয়েছিল, এক্ষেত্রে 3টে সমীকরণ হবে। এ বি সি এর ক্ষেত্রে কী হবে, 3টে সমীকরণ হবে। 3টে সমীকরণকে আমাকে সমাধান করতে হবে, সমাধান করলে হয়ে যাবে। ঠিক আছে, তবু এটা তোমরা নিজেরাই করবে, এটা আমি করে দিচ্ছি না। এই 8-এর প্রবলেম 9-এর প্রবলেম সেম প্রবলেম, তাই আমি এটা করে দিচ্ছি না, এটা তোমরা নিজেরাই করবে। 10টা বলেছে, মনে করো জেড ক্রস জেড এর একটি উপসেট এফ এমন যে এফ সমান এটা দেওয়া আছে, এফ দ্বারা জেড থেকে জেডে একটি অপেক্ষক প্রকাশিত হয় কি? এটা একটা অপেক্ষক কি? আমাকে তোমার উত্তরে যুক্তি সাপেক্ষ দাও। তাহলে এটা আমি করছি। 10-এরটা কী বলা আছে, যে আমার জেড ক্রস জেড বলা আছে, এর উপসেট এফ বলা আছে। এফটা হচ্ছে জেড ক্রস জেডের উপসেট। আর এফটা কেমন না, এফ সমান এক্স কমা ওয়াই আর এক্স মাইনাস ওয়াই এই আকারে দেওয়া আছে, যেখানে এক্স কমা ওয়াই বিলংস টু জেডের মধ্যে, কারণ উপসেট থেকে নেওয়া আছে আর এগুলো তো জেড, তাহলে জেড থেকে হবে এইগুলোই। এবার এফ দ্বারা কি বলেছে না, জেড থেকে জেডে এটা হচ্ছে একটা অপেক্ষক প্রকাশিত হচ্ছে কিনা আমাকে দেখাতে হবে। তাহলে দেখো এটা কেমন করা হচ্ছে। তাহলে এইটা থেকে আমরা কি বলতে পারি, যে এর স্থানাঙ্কগুলো, এই যে স্থানাঙ্ক কমিত জোড়গুলো, এগুলো কি নির্দেশ করছে, যে প্রথমটা যেই এক্স ওয়াই যেমন আকারে তাদের গুণফল নির্দেশ করে, আর পরের কি হচ্ছে বিয়োগফল নির্দেশ করছে। দুটোর গুণফল আর বিয়োগফল দুটো নির্দেশ করছে। তাহলে এখান থেকে আমরা কি করব, এমনি সাধারণ একটা উদাহরণ ধরে দেখব যে এইটা ঠিক হচ্ছে কি না। এখানে একটু লেখা হচ্ছে, দেখো স্পষ্টতই কি ছিল, এক্স কমা ওয়াই আর এক্স মাইনাস ওয়াই পদটির প্রথম স্থানাঙ্ক নির্দেশ করে, প্রথম স্থানাঙ্ক বলতে এইটা বা এইটা, প্রথম স্থানাঙ্ক নির্দেশ করে না পূর্ণ সংখ্যার গুণফল। জেড এক্স তো কি জেডের মধ্যে, তাহলে জেড পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যা দুটোর গুণফল নির্দেশ করে দুটি পূর্ণ সংখ্যার গুণফল, এবং দ্বিতীয় স্থানাঙ্কটা কি ওই পূর্ণ সংখ্যার বিয়োগফল নির্দেশ করে। দ্বিতীয়টি নির্দেশ করে ওই দুটি পূর্ণ সংখ্যার বিয়োগফল। এখন আমরা লিখতে পারি যে একই গুণফল বিশিষ্ট দুজোড়া পূর্ণ সংখ্যার বিয়োগফল ভিন্ন হয়, মানে আলাদা হয়। মানে একই গুণফল বিশিষ্ট, মানে একটাই গুণফল, একই গুণফল থাকবে, এই যে গুণফলটা একই থাকবে, কিন্তু এদের পূর্ণসংখ্যার বিয়োগফলগুলো সবসময় আলাদা হয়। যেমন ধরো আমি একটা উদাহরণ ধরছি, যেমন ধরো এক্সের মান আমি ধরলাম 3 আর ওয়াই 4 ধরলাম। এক্স সমান 3 আর ওয়াই সমান 4 হলে এখান থেকে আমি কি পাচ্ছি, ধরো 3 গুণিতক 4 কমা কত 3 মাইনাস 4, এক্ষেত্রে কত হচ্ছে 12 আর -1, এটা বিলংস টু এফ, এটা হলো। এবং আমি আরেকটা ধরছি, এবং ধরো এক্সের মান 6 ধরলাম আর ওয়াইয়ের মান 2, ওয়াই 2 হলে তাহলে সেক্ষেত্রে কত হবে না 6 গুণিতক 2 কমা 6 মাইনাস 2, সেক্ষেত্রে কত হচ্ছে 12,4, এটা বিলংস টু এফ, কিন্তু এই দুটো যদি এফের মধ্যে হয় তাহলে 12-1-এর সম্বন্ধে যুক্ত হচ্ছে, আবার 12-4-এর সম্বন্ধে যুক্ত হচ্ছে। তাহলে এটা কি থেকে আমরা বলতে পারবো যে এফটা চিত্রণ হবে? তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারবো না যে এফটা দুটো চিত্রণ হবে, কারণ দুটো আলাদা প্রতিবিম্ব, একই পদের দুটো আলাদা কি হচ্ছে আমরা প্রতিবিম্ব পেয়ে যাচ্ছি। তাহলে আমাকে এটা বলতে হবে 12-এর দুটি প্রতিবিম্ব আছে,
তাহলে অতএব আমি কি বলতে পারি, এফ চিত্রণ নয়। বোঝা গেল? ঠিক আছে। 11টা কি বলেছে, যদি এ একটা সেট দেওয়া আছে, এ একটা সেট হয়, তবে দেখাও যে সব এক্স কমা ওয়াই বিলংস টু এ এর জন্য এফ সমান এক্স কমা ওয়াই, যেখানে এক্স প্লাস ওয়াই সমান 6 দেওয়া আছে, সম্বন্ধ দ্বারা এ থেকে এতে একটি অপেক্ষক সংজ্ঞাত হয়, কিন্তু জি সমান এক্স কমা ওয়াই সাজ দ্যাট ওয়াই লেস দেন এক্স দ্বারা এস এতে সংজ্ঞাত হয় না। এফটা একটা সম্বন্ধ সংজ্ঞাত অপেক্ষক সংজ্ঞাত হচ্ছে, কিন্তু জি হচ্ছে অপেক্ষক সংজ্ঞাত হচ্ছে না। তাহলে এটা আমাকে দেখাতে হবে। তাহলে এফটা কী দেওয়া আছে, এফ সমান এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 6 এবং এক্স কমা ওয়াই বিলংস টু এ। এক্স কমা ওয়াইটা কিসে আছে না এতে আছে। এটা কেমন ছিল আমি লিখলাম নি, এ সমান কী ছিল 1 2 3 4 5, এটা এ দেওয়া ছিল। বুঝে গেল? আর একটা কী বলা আছে এখান থেকে, আমি এফটা কী হচ্ছে লিখে দিই, এফ সমান এক্সের মান যদি 1 হয় ওয়াইয়ের মান কত হবে 5 হবে, 1,5 যোগফল 6 হবে। এক্সের মান যদি 2 হয় তাহলে এটা 4 হবে, একবারে লিখে দিচ্ছি। এক্সের মান 3 হলে ওয়াইয়ের মান 3 হবে, আর এক্সের মান 4 হলে ওয়াইয়ের মান 2 হবে, এক্সের মান 5 হলে ওয়াইয়ের মান 1 হবে। আর সবগুলো ওইগুলোর এ সেটের মধ্যে আছে, তাই আমরা এ সেটটা লিখে দিলাম। তাহলে এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি যে স্পষ্টতই এফ সাবসেট এ ক্রস এ ক্রস এর এটা কী হচ্ছে, উপসেট হয়ে যাচ্ছে, যথার্থ উপসেট হয়ে যাচ্ছে। বুঝা গেল? তাহলে এবং এফ এর অন্তর্গত ক্রমিত জোড় সমূহের প্রত্যেকটি প্রথম স্থানাঙ্ক কি হচ্ছে এর পথ। তাহলে লিখতে পারি ক্রমিত জোড় সমূহের প্রত্যেকটির প্রথম স্থানাঙ্ক অন্যটির প্রথম স্থানাঙ্ক থেকে ভিন্ন। তাহলে দেখো এই যে ক্রমিত জোড়গুলো, এই যে স্থানাঙ্কগুলো দেখো, এর প্রথম স্থানাঙ্ক 1, এর প্রথম স্থানাঙ্ক 2, এর প্রথম 3, এর প্রথম 4, এর প্রথম, তাহলে প্রত্যেকটার প্রথম ক্রমিত জোড়গুলোর প্রথম স্থানাঙ্কগুলো কি হচ্ছে ভিন্ন, মানে আলাদা হচ্ছে। তাহলে এটাই আমি লিখলাম যে প্রত্যেকটি ক্রমিত প্রথম স্থানাঙ্ক ভিন্ন, অর্থাৎ আমি কি বলতে পারি, এ সেটের প্রত্যেকটি পদেরই একটি কি হচ্ছে নির্দিষ্ট প্রতিবিম্ব পাচ্ছি, কারণ প্রত্যেকটার একটা নির্দিষ্ট আলাদা আলাদা প্রতিবিম্ব পাচ্ছি। তাহলে প্রত্যেক পদেরই একটি নির্দিষ্ট প্রতিবিম্ব আছে। সুতরাং আমি কি বলতে পারি, সুতরাং এফ দ্বারা কি হচ্ছে একটি চিত্রণ সংজ্ঞাত হচ্ছে বা অপেক্ষক। সুতরাং এফ দ্বারা একটি চিত্রণ সংজ্ঞাত হয়। বোঝা গেল? এবার জি এর ক্ষেত্রে আমি কি দেখব, জিটা কি দেওয়া ছিল না, জিটা দেওয়া ছিল যে জি সমান এক্স কমা ওয়াই আকারে দেওয়া আছে এবং ওয়াই লেস দেন এক্স, এইটা দেওয়া আছে। তাহলে এর ক্ষেত্রে এটাও আমার চিত্রণ হচ্ছে কিনা দেখি। তাহলে এক্ষেত্রে দেখো, ধরো আমি ওয়াইয়ের মান আমি 1 ধরলাম, 1 লেস দেন 3, তো তাহলে এখান থেকে কি ইমপ্লাই করছে না 3,1 এটা বিলংস টু জি, ঠিক আছে। কিন্তু এবং আমি এটাও তো ধরতে পারি যে 2 লেস দেন 3, তাহলে এখান থেকে কি ইমপ্লাই করবে না 3,2 এটা বিলংস টু জি। এটা কি ওয়াইয়ের মান 1, তাহলে এক্সের মান 3, তাহলে এক্ষেত্রে কত 3 এক্স কমা ওয়াই মানে 3,1, আবার ওয়াইয়ের মান এখানে 2, এক্সের মান 3,
তাহলে এক্ষেত্রে কত 3,2, তাহলে 3 একবার একের সম্বন্ধে যুক্ত হয়েছে, 3 আবার 2-এর সঙ্গে সম্বন্ধে যুক্ত হয়েছে। এটা কি তাহলে চিত্রণের ক্ষেত্রে সম্ভব নয়? তাহলে এখানে আমি বলতে পারি যে অতএব যেহেতু 3-এর একাধিক প্রতিবিম্ব সেটে আরও প্রতিবিম্ব হবে 3-এর না 8, 1, 2 এই দুটোই হবে, কারণ এ সেট থেকে নেওয়া হচ্ছে যেহেতু, তাহলে 1, 2 হবে। তাহলে 3-এর একাধিক বা দুটি প্রতিবিম্ব, 3-এর দুটি প্রতিবিম্ব আছে, দুটি প্রতিবিম্ব আছে। যেহেতু দুটি প্রতিবিম্ব আছে তাহলে অতএব আমি কি বলতে পারি, জি চিত্রণ নয়। এখান থেকে আমরা একটা ছোট উদাহরণ ধরে আমরা এইভাবে দেখে দিতে পারি যে এটা জি চিত্রণ হচ্ছে না। তো বোঝা গেল। 12টা আমি এখানেই বলে দিচ্ছি, আমি আর এ করছি না, দেখো বলে দিচ্ছি, এখানেই বলে দিলে পারবে। যে বলছে মনে করো এ সমান কত 1, 2, 3, 4 এবং বি সমান 7, 8, 9 এই দুটো সেট হলে তাহলে নিচের সম্বন্ধগুলোর মধ্যে কোনটি এ সেট থেকে বি সেটে একটি অপেক্ষক হয়। তাহলে দেখো R1-এর ক্ষেত্রে R1 1,7, দেখো 1 এখানে আছে, 7 এখানে আছে, 1টা 7-এ গিয়েছে, 2,8 2 8-এ গিয়েছে, 2,8 1,8 1 8-এ গিয়েছে। এই দুটো দেখো, একবার 1 7-এর সঙ্গে যুক্ত হয়েছে, আবার একবার 1 8-এর সঙ্গে যুক্ত হয়েছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে 1-এর দুটি প্রতিবিম্ব পাচ্ছি। যেহেতু 1-এর দুটি প্রতিবিম্ব পাচ্ছি তাহলে এখান থেকে আমরা বলতে পারি R1 কি হচ্ছে, অপেক্ষক নয়। বোঝা গেল। এবার R2-র ক্ষেত্রে 1 7-এ গিয়েছে, ঠিক আছে, 2 7-এ গিয়েছে, 2ও 7-এ যেতে পারে, কোনো অসুবিধা নেই, 3 7-এ গিয়েছে, 3ও 7-এ যেতে পারে, 4 7-এ গিয়েছে, 4ও 7-এ যেতে পারে। কারণ এইখানের প্রত্যেকটা পদ এখানের একটা পদের সঙ্গেও যেতে পারে, কোনো অসুবিধা নেই, সম্বন্ধে যুক্ত হতে পারে। কিন্তু একটাই পদের সঙ্গে তো যুক্ত, এখানে একটা পদ এখানে একটা পদের সঙ্গেই যুক্ত হচ্ছে, তার মানে এটা সম্বন্ধ হচ্ছে, এটা একটা অপেক্ষক হচ্ছে। বোঝা গেল। এবার 3-এরটা দেখি। 1 8-এর সঙ্গে সম্বন্ধে যুক্ত হয়েছে, 8 আছে এখানে 1, 2 9-এর সঙ্গে, এইটা দেখো না 2 9-এ আছে, তো 2 9-এর সঙ্গে যুক্ত হয়েছে, 3 8-এর সঙ্গে, 3 8-এর সঙ্গে, এটা হতে পারে 4 8-এর সঙ্গে, 4 8-এর সঙ্গে, সবই ঠিক আছে মনে হয়, যাই হোক সবই ঠিক আছে, এটা ঠিক আছে, এটাও অপেক্ষক হচ্ছে। বুঝা গেল। এবার 4-এরটা দেখি। 1 7-এর সঙ্গে 1 7, ঠিক আছে, 2 8 2 8, ঠিক আছে, 3 7 3 7-এ যেতে পারে, কোনো অসুবিধা নেই, 4 8 4 8 এটাও ঠিক আছে, 1 7-এ গেল, 2 8-এ, 3 7-এ যেতে পারে, কোনো অসুবিধা নেই, আর হচ্ছে 4 8-এ গেছে, 4 8-এ গেছে, সময় ছিল 1 2 3 4, এখানে ছিল 1 2 3 4, এখানে 1 2 3 4 সময়। তাহলে এটাও অপেক্ষক। এই তিনটে অপেক্ষক হচ্ছে, কিন্তু অপেক্ষক হচ্ছে না। তাহলে এখানে কি বলেছিল, এ সেট থেকে বি সেট একটি অপেক্ষক নয় বলেছিল। আচ্ছা, অপেক্ষক নয়, তাহলে একের অ্যান্সারটা হচ্ছে যে অপেক্ষক নয়, বাকি তিনটে অপেক্ষক হচ্ছে। তাহলে বুঝতে পারলে কেমন হলো? খুবই সহজ আছে, ভালো করে দেখবে ভিডিওটা, ভালো করে প্র্যাকটিস করবে, তোমরা দেখলে আরও সহজ হবে। আর তোমরা নিজেরা এই 9-এর দাগের প্রবলেমটা তোমরা নিজেরা করে নেবে। এটা আমি করালাম, এটা পারবে, ওর জন্য আমি করালাম না। ঠিক আছে, এত পর্যন্ত থাক। এটা তাহলে চ্যাপ্টার 2C-টা আমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে নেক্সট ভিডিওতে আমরা পরের চ্যাপ্টার 2D যেটা আছে সেটা আমরা করব। ঠিক আছে।